দেখো, আজকে যে চ্যাপ্টারটি হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ড। তোমরা তোমাদের 11 না 12 ছিল ওটা? শুনতে পাচ্ছ না? স্যার এটা সিঙ্গেল এন্ট্রি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার 11th ছিল। 11 ছিল। আচ্ছা দেখো, তোমরা এটা মনে হয় সিঙ্গেল এন্ট্রি বলো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ড হচ্ছে, দিস ইজ নট এ সায়েন্টিফিক সিস্টেম অফ অ্যাকাউন্টিং। আমরা জানি ডাবল এন্ট্রি সিস্টেম, যেখানে আমরা কি করি, ডাবল এন্ট্রি সিস্টেমে আমরা জার্নাল করি, লেজার করি, ট্রায়াল ব্যালেন্স করি, and ultimate our objective to ascertain the amount of profit or loss. কিন্তু এই অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস বা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, যেটা তোমরা নাম শুনে এসছো, এটা মোস্ট আনসাইন্টিফিক ওয়ে অফ অ্যাকাউন্টিং। এখানে কিন্তু আমরা একটা ট্রানজ্যাকশনে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স করা হয় না, বাট অন্যান্য অ্যাকাউন্টিং সিস্টেমে যেটা আমরা করি বা ডাবল এন্ট্রি সিস্টেমে যেটা করি, প্রফিট অ্যাসার্টেন করা, প্রফিট অ্যাসার্টেন আমাদের এখানেও করতে হয়। এবার সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে আমরা যদি প্রফিট অ্যাসার্টেন করি এবং ডাবল এন্ট্রি সিস্টেমে যদি প্রফিট অ্যাসার্টেন করি, দুটো সিস্টেমে কিন্তু প্রফিট কিন্তু আমার এক বেরোবে না। কারা করে এই ধরনের অ্যাকাউন্টিং? আমি এই ডেফিনিশনে যদি আসি, এখানে কি বলা হচ্ছে, অ্যাকাউন্ট দ্যাট আর নট রেকর্ডেড অ্যাজ পার ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম মেনটেন করা হয় না। আমরা যখনই একটা, ধরো ক্যাপিটাল ইন্ট্রোডিউসড, জার্নাল করা হয় ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা কিন্তু আমরা এখানে ইনকমপ্লিট রেকর্ডসে করা হয় না। কি করা হয়? দিস ইজ এ সিস্টেম অফ বুক কিপিং where only we records, কি রেকর্ড করি, ক্যাশ অ্যান্ড পার্সোনাল অ্যাকাউন্টস রেকর্ডস করা হয়। ইট ইজ অলওয়েজ ইনকমপ্লিট ডাবল এন্ট্রি। তারা করে একদম ছোট ধরনের ব্যবসায়ী, যাদের অ্যাকাউন্টিং সম্পর্কে কোনো আইডিয়া নেই। ধরো পাড়ার একটি মুদি দোকান যদি ধরে নেওয়া হয়, সে পাড়ার মুদি অ্যাকাউন্ট কি করে, পরিচিত দোকানদার আমার নামে একটা এসকেএস এর একটা অ্যাকাউন্ট করে একটা পাতা রয়েছে, সেই পাতায় ধরো আমি সকালবেলা বললাম আমাকে 5খানা ডিম দাও, একটা বাটার দাও, সে এবং বললাম যে আমি সন্ধ্যাবেলা টাকাটা দিয়ে দেবো বা কালকে টাকাটা দিয়ে দেবো। তারা একটা এসকেএস একটা অ্যাকাউন্ট খুলে নেবে, নট অ্যাকাউন্টস, একটা পাতায় লিখবে, সেই অ্যাকাউন্টসে আমার নামে লিখবে ডিম, কটা ডিম 30 টাকা, বাটার ধরো 100 টাকা, 130 টাকা হয়ে গেল। আরেকজন লোক
সে ধরো বিশাখা, সে নিয়ে এলো ধরো 1 প্যাকেট মুড়ি, স্যার শুনতে পাচ্ছি না, কথা কেটে 30 টাকা। পুরো। কথা শোনা যাচ্ছে না? না স্যার, একদম শোনা যাচ্ছে না, একদম শোনা মাঝে যাচ্ছে মাঝে না? শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখছি দাও। এবার কি শুনতে পাচ্ছ? না স্যার, কেটে এবার আমার যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? কিছু শোনা যাচ্ছে না। না নেটওয়ার্কের প্রবলেম। বিশাখা আর সুব্রত, স্যার, আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার আমিও শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি চেষ্টা করছি, হ্যাঁ আবার রিকানেক্ট করা দাও। স্যার এবার ঠিক আছে স্যার। যা বাবা, তোরা শুনতে পাচ্ছিলিস? হ্যাঁ তো পুরো শোনা যাচ্ছে। আচ্ছা এবার শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। তো যেটা বলছিলাম যে তারা ইনকমপ্লিট রেকর্ডস মেনটেন করে, যাদের অ্যাকাউন্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই, মেনলি স্মল সাইজ বিজনেস যারা, তারা কিন্তু এই ধরনের অ্যাকাউন্টিং মেনটেন করে। যেটা বলা হলো একটা জাস্ট দে উইল মেনটেন পার্সোনাল অ্যাকাউন্টস অ্যান্ড ক্যাশ। তার এটা ছাড়া তাদের কাছ থেকে আমরা ডিটেইলড আর কোনো ইনফরমেশন গ্যাদার করতে পারবো না, বা পারবো বাট রেকর্ড থাকবে না তাদের কাছে। তাহলে যেটা বলছিলাম যে ধরো আমি একটা পাড়ার মুদির দোকান থেকে 6টা ডিম কিনলাম, একটা বাটার কিনলাম, আমার 130 টাকা সে আমার নামে লিখে রাখলো যে এস এর কাছ থেকে 130 টাকা সে আমার মালটা দিল। বিশাখা সে কিছু মুড়ি, কিছু স্ন্যাক্স, বাট ধরো ব্রেড নিয়ে এলো 140 টাকা। সন্ধ্যাবেলা আমি কি করলাম, তাকে 100 টাকা দিয়ে দিলাম, বললাম বাদ বাকি টাকা তোমায় পরে দেবো। তাহলে সে আমার কাছ থেকে 30 টাকা পাবে। আর বিশাখার বাবা অফিস থেকে ফেরার সময় ধরো 130 টাকা ছিল ওনার কাছে, খুচরো 130 টাকা উনি দিয়ে দিলেন, তাহলে 10 টাকা ও পাবে। তাহলে এই ধরনের পাড়ার অনেক লোকজন কিছু না কিছু কেনে, আজকে কিছু কিনলো বা কালকে কিছু কিনলো, আমার কাছে ও কত টাকা পাবে, 30 টাকা,
কালকে আমি আবার কিছু জিনিস কিনলাম, কালকে হয়তো টাকাই দিন, পরশু দিনকে কিছু টাকা দিলাম। তাহলে এইভাবে XYZ PQRS পাড়ার বিভিন্ন লোকের জন্য সে কি করলো, একটা পাতায় খাতা করে দিয়েছে, বা তার কাছে একটা পাতা রয়েছে প্রত্যেকটা নামে, এসকেস এর একটা পাতা, পি এর একটা পাতা, এক্স এর একটা পাতা, আর এর একটা পাতা। সেই প্রত্যেকটি পাতায় আমরা যা ট্রানজাকশন করছি সে জাস্ট রেকর্ড করছে। তার কাছে যদি আমি জানতে চাই যে তোমার সেলস কত বা পারচেজ কত, সে ডিরেক্টলি হয়তো বলতে পারবেন বা তার কোনো রেকর্ডিং নেই তার কাছে। তাহলে ইন দ্য অ্যাবসেন্স, আমরা যখন নর্মালি ট্রেডিং এন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করি প্রফিট অ্যাসার্টেন করার জন্য, আমরা কি লিখি? ট্রেডিং অ্যাকাউন্টে টু ওপেনিং স্টক, টু পারচেজ, বাই সেলস। কিন্তু এই ক্ষেত্রে উইদাউট সেলস অ্যান্ড পারচেজ আমাদের কি করতে হবে? প্রফিট অ্যাসার্টেন করতে হবে, প্রফিটের অ্যামাউন্ট বের করতে হবে। এবং এইভাবে যদি আমরা করি, ওই যে ইনকমপ্লিট রেকর্ডস থেকেও যদি আমরা পারচেজ সেলস না জেনেও প্রফিটটি জানতে পারবো বা ক্যালকুলেট করতে পারবো। কেন রাখা হয় এই ধরনের অ্যাকাউন্টিং ইনকমপ্লিট রেকর্ডস? সবার জন্য, ধরো পাড়ার মুদির দোকান, তারা কি একজন অ্যাকাউন্টেন্টকে রাখবে? নিশ্চয়ই রাখবে না। তাহলে যাদের অ্যাকাউন্টিং নলেজ নেই তারা কিভাবে তাহলে অ্যাকাউন্ট মেনটেন করবে? they'll maintain in raw form or in not scientific way। আমরা যেটা করি অ্যাকাউন্টিং ডাবল এন্ট্রি সিস্টেম সায়েন্টিফিক ওয়ে রয়েছে, সায়েন্টিফিক সিস্টেম রয়েছে। কিন্তু যারা লেম্যান, যারা অ্যাকাউন্ট সম্পর্কে কিছু কোনো আইডিয়াই নেই, তাদের পক্ষে কি হবে? তাদের পক্ষে এই সিস্টেমটাই তারা ফলো করতে হবে। তাহলে দিস মেথড ইজ ভেরি সিম্পল মেথড। Proprietors who do not have the proper knowledge of accounting principles find it much convenient and easier to maintain their business records. Simple incomplete records টা। সেকেন্ড বলা হচ্ছে less time consuming, খুব তাড়াতাড়ি। এবার ধরো আমাকে জার্নাল যদি পাস করতে, তাহলে একটা জার্নাল পাস করতে হবে, তারপর লেজার করতে হবে, তারপর ট্রায়াল ব্যালেন্স করতে হবে, তারপর আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তাহলে সায়েন্টিফিক হলেও ইট টেক্স সাম টাইম। কিন্তু জাস্ট এসকেএস এর নামে দুটো ডিম বা পাঁচটা ডিম একটা বাটার লেখা ভেরি সিম্পল। তাহলে মেনটেনিং বুকস অ্যাকর্ডিং টু সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ইজ লেস টাইম কনজিউমিং as only few books are to be maintained. Further, the books are not as comprehensive as they are under double entry system. Third one is the less expensive. একজন অ্যাকাউন্টেন্ট রাখতে হবে না, অনেকগুলো অ্যাকাউন্টস মেনটেন করতে হবে না, তাহলে অবভিয়াসলি খরচাটা বেঁচে যাবে। তাহলে it is an economical mode of maintaining records as there is no need to appoint specialized accountant. Next, number 4, flexible. একটা মুদির দোকান, একটা চায়ের দোকান, পাড়ার চায়ের দোকান ধরো, বা পাড়ার একটা মিষ্টির দোকান, বা একটা ছোট ধরো ওষুধের দোকান। They will maintain their records as per their requirement or as per their needs. তাদের সুবিধা মতো তারা রেকর্ডসটি মেনটেন করছে। কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তাকে মেনটেন করতে হয় না, কোনো অ্যাকাউন্টিং রুলস যেগুলো
সেগুলো তাকে ফলো করতে হবে না তাদের, তারা নিজের মতন কি করে রেকর্ডস গুলো মেনটেন করে নেয়। দ্যাটস ওয়াই ইট ইজ ফ্লেক্সিবল। লিমিটেশনসও রয়েছে বটে। এবার ধরো ইনকমপ্লিট রেকর্ডস যদি থাকে, তাহলে ইম্পসিবল টু ফাইন্ড ফ্রড। কোনো জায়গায় যদি গন্ডগোল যদি হয় তাহলে ধরা মুশকিল। আমাকে ছটা ডিম লিখে 4টে ডিমের যদি টাকা যদি নেয়, বা 4টে ডিম দিয়ে যদি 6টা ডিমের যদি টাকা রাখে, না রেকর্ড যদি করে, দু জায়গায় তো মেনটেন হচ্ছে না। বা কত টাকা ক্যাশ এলো, মালিক নেই হয়তো, কর্মচারী রয়েছে, সে আমি দিলাম তাকে 100 টাকা, সে হয়তো লিখলো 75 টাকা, ক্যাশ বুকের সঙ্গে তো ট্যালি করার কোনো সুযোগ নেই। যা পাচ্ছে সেই টাকাটা কোথায় রেখে দিচ্ছে? ক্যাশ বাক্সে রেখে দিচ্ছে। সেকেন্ড, ইনকমপ্লিট সিস্টেম, নো সেট রুলস আর ফলোড। কোনো আমরা ওই গোল্ডেন রুল ফলো করছি না, বা অ্যাকাউন্টিং ইকুয়েশন রুল ফলো করছি না। আনএবল টু ফাইন্ড অ্যাডিকুয়েট প্রফিট অ্যান্ড লস। অ্যাডিকুয়েট প্রফিট অ্যান্ড লস আমরা এখানে ক্যালকুলেট করতে পারি না, কিন্তু পারা যায়। মোরাললেস আমরা ডাবল এন্ট্রি সিস্টেমে যে যতটা প্রফিট ক্যালকুলেট করবো, এই সিস্টেমও প্রফিট একই বেরোবে। ডিফিকাল্টি ইন প্রিপারেশন অফ ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট তৈরি করতে অসুবিধা হবে, বাট উই ক্যান প্রিপেয়ার। তারপর হচ্ছে আনএবল টু রিটেন ফুল কন্ট্রোল অফ অ্যাসেট। অ্যাসেটের কন্ট্রোল রাখতে পারবো না, বা রেকর্ডই থাকবে না। সেই ক্ষেত্রে অনেকটা জাজমেন্টাল, বা যা বলবে মালিক, যা বলবে সেই তার উপর বেস করে আমি ধরে নিতে হবে বিল্ডিং 50,000 টাকা বা বিল্ডিং 60,000 টাকা, যেহেতু তাদের কাছে কোনো রেকর্ড নেই। নেক্সট, আনসুটেবল ফর প্ল্যানিং ইন কন্ট্রোল। আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে সমস্ত অ্যাসেট, সমস্ত খরচা, বা কত টাকা আমি কালেক্ট করলাম, কত টাকা পারচেজ করলাম, কত টাকা সেলস করলাম, প্রপারলি যদি না পাওয়া যায়, ধর এবছর কত টাকা সেলস করেছি, তার ফলে আমার কত টাকা প্রফিট হলো, সেটা যদি আমি না জানতে পারি সঠিকভাবে, তাহলে ইন ফিউচার মানে সামনে বছর আমার টার্গেটটা কত ফিক্স করব। পরীক্ষার রেজাল্টই যদি আমাকে দেওয়া না হয় যে এবছর পরীক্ষাটা দিলাম কত পেলাম বলা হয়নি, ইন দ্যাট কেস whether there is any scope for improvement, আমি কি নিজের রিভাইজ টার্গেটটাকে ফিক্স করতে পারবো? ধরো আমি ম্যাথসে পেলাম 70, যদি আমাকে বলাই না হয় যে আমি 70 পেয়েছি, তাহলে কি আমি সামনের বছর কি করব? ম্যাথসের উপর কি বেশি ট্রাস্ট দেবো কি দেবো না? যদি আমাকে বলে দেওয়া যে তুমি 70 পেয়েছো, তাহলে আমি বললাম না, এবছর তো আমার রেজাল্ট খুব খারাপ হয়েছে, সামনের বছর তাহলে ম্যাথসে আমাকে আরো বেশি জোর দিতে হবে। তার ফলে আমি ম্যাথসের টার্গেটটা আমি ঠিক করলাম, না 70 না, সামনের বছর আমি 80 করবো, তারপরের বছর 90 করবো, তারপরের বছর 100 করবো। তাহলে ফিউচার প্ল্যানিংটা ঠিকঠাক করা যায় না if we maintain the accounting under this unscientific way। আরো সমস্যা রয়েছে। ধরো আমার ছোট মুদিখানা দোকান থেকে আমি ওটাকে অনলাইন গ্রসারি শপে কনভার্ট করতে চাইছি। ছোট দোকান থেকে একটা অনলাইন গ্রসারি, আমি পাড়াতেই অনলাইন গ্রসারি শপ করব, বা আরেকটু বড় করলে নিজের টাউনে অনলাইন মাল বিক্রি করব। সবাই তো ইচ্ছা থাকে ছোট থেকে বড় হওয়ার। এবার তার ফলে কি হবে? তার ফলে হবে যে টাকা লাগবে, ক্যাপিটাল লাগবে।
এবার আমার কাছে যে ক্যাপিটাল আছে, দোকানদারের কাছে যে ক্যাপিটালটি রয়েছে সেটা ইনসাফিসিয়েন্ট, তাহলে একজন সাজেস্ট করলে যাও ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে লোন নেবে, ব্যাংক লোন দিয়েও দেবে, কিন্তু লোন দেওয়ার আগে ব্যাংক বলবে তুমি এই পেপারস গুলো আনো, তোমার লাস্ট 3 ইয়ার্স এর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দাও, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলো, লাস্ট 3 বছরে কত টাকা প্রফিট করলে, লাস্ট 3 বছরে তোমার ব্যালেন্স শিটটা সাবমিট করো। কিন্তু সেই মুদির দোকান তো সেভাবে করেনি অ্যাকাউন্টস, সে কি করেছে সব খাতাপত্র নিয়ে চলে গেছে, এসকেএস এর খাতা, বিশাখার খাতা, ওই খাতা দিয়ে ব্যাংক কি যোগ করে করে দেখবে যে কত টাকা তোমার সেল হলো, কত টাকা প্রফিট হলো? নিশ্চয়ই না, ব্যাংকে এত সময়ও নেই। তাহলে সে লোনের ফেসিলিটি পাবে না। তখনই কিন্তু আমায় কি করতে হবে, এই যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমটাকে আমাকে কনভার্ট করে ডাবল এন্ট্রি সিস্টেমে নিয়ে যেতে হবে। তোমরা যেটা 11-12 করেছো সেটা হচ্ছে জাস্ট সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। কিভাবে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে আমরা প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করতাম, আচ্ছা তার আগে আমি বলে দিই যে ডাবল এন্ট্রি সিস্টেম এবং সিঙ্গেল এন্ট্রি সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি। প্রথম হচ্ছে টাইপ অফ অ্যাকাউন্টস। all accounts are considered in double entries, তার মানে সমস্ত ট্রানজ্যাকশনের রেকর্ডিংটি করা হয়। এটা পার্সোনাল অ্যাকাউন্ট হোক, রিয়েল অ্যাকাউন্ট হোক, নমিনাল অ্যাকাউন্ট হোক, কিন্তু ইনকমপ্লিট রেকর্ড বা সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে যখনই আমরা করি, আমি আগেও ডেফিনিশনের সময় বললাম যে পার্সোনাল অ্যাকাউন্টটা মেনটেন করা হয়। তার মানে এসকেএস এর ব্যালেন্স কত, বা এসকেএস কে কত টাকা সারাদিনে বা সারা বছরে কত সেল করলাম, এসকেএস এর কাছ থেকে কত টাকা পেলাম, এসকেএস এর কাছে কত টাকা পাবো, বা বিশাখাকে কত টাকা সেল করলাম, কত টাকা পাবো বা কত টাকা পেয়েছি, এই ইনফরমেশন গুলো আমরা শুধু কালেক্ট করতে পারি ইন কেস অফ ইনকমপ্লিট রেকর্ডস। Trial balance is prepared in double entry system. Trial balance is not prepared in incomplete records. Net profit oblique loss. Profit oblique loss is calculated by preparing trading and profit and loss account in double entry system. আমরা ডাবল এন্ট্রি সিস্টেমে কিভাবে প্রফিট করি, প্রফিট ক্যালকুলেট করি, ট্রেডিং অ্যাকাউন্ট করি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি। বাট in case of incomplete records, we prepare only statement of profit. ফাইন্যান্সিয়াল পজিশন কিভাবে জাজ করা হয়, কিভাবে প্রেজেন্ট করা হয়। ডাবল এন্ট্রি সিস্টেমে আমরা কি করি, ব্যালেন্স শিট করি, আর সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, নিশ্চয়ই তোমাদের মনে আছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স মেনটেন। Adjustment are considered in double entry while adjustment are not considered in incomplete records. Prepared outstanding এগুলো কিন্তু কনসিডার করা হয় না। তার ধর প্রিপেড থাকলে আমরা লেস করি, আউটস্ট্যান্ডিং থাকলে লেস করি, এগুলো কোথায় করি, ডাবল এন্ট্রি সিস্টেমে করি, এখানে কিন্তু করা হয় না সেগুলো। এবার তোমরা 11-12 যেটা করতে, যে আমরা কি করতাম, দুটো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করে নিতাম। দুটো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, একটা বছরের শুরুতে অ্যান্ড আরেকটি বছরের শেষে। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমরা সিঙ্গেল এন্ট্রি এর নাম দিই, কিন্তু দিস ইজ নাথিং বাট
এটা কি? এটা হচ্ছে জাস্ট প্রফিট, সরি, ব্যালেন্স শিট। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বিগিনিং অফ দ্য ইয়ার, ধরো ফার্স্ট জানুয়ারি 2020, 1 জানুয়ারি 2020 তে আমরা একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করে দিলাম। কি এই রেকর্ডস গুলো, এইগুলো কিন্তু ট্রেডারের কাছ থেকে গিয়ে আমাকে কালেক্ট করতে হবে। যে বলুন আপনার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকার 1 জানুয়ারি, আপনার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকার, আপনার ফার্নিচার কত টাকার রয়েছে, আপনার ফার্নিচার কত টাকার রয়েছে, আপনার স্টক কত টাকার, আপনার ডেটার্স কত টাকার, ক্যাশ অ্যান্ড ব্যাংক কত টাকার, প্রিপেড এক্সপেন্সেস কত টাকা আপনি অ্যাডভান্স দিয়ে রেখেছেন। এগুলো কিন্তু সবই তার কাছ থেকে গিয়ে পার্সোনালি কালেক্ট করতে হবে। এবং সেই ডেটে তাদের লায়াবিলিটিস কত টাকা বিলস পেয়েবল রয়েছে, সান্ডিকেটার্স কত টাকা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত টাকা, লোনস কত টাকা, কত টাকা সে লোন, সরি, ইন্টারেস্ট অন লোন দিয়েছে, বা লোনস আউটস্ট্যান্ডিং কত টাকা। এগুলো জানার পর আমরা কি করি, সেই ডেটে তার ক্যাপিটাল কত, ওপেনিং ডেটে ক্যাপিটালটা আমরা অ্যাসাইটেন করে নিই। এবং একই রকম ভাবে সেম ইনফরমেশন উই উইল গ্যাদার্ড অন 31st December 2020. That means at the beginning of the year as well as at the end of the year we should find out the capital balance. বছরের শেষে কত ক্যাপিটাল, বছরের শুরুতে কত ক্যাপিটাল। এটা নিশ্চয়ই তোমাদের কিছু মনে পড়লো, তাই তো? এভাবেই তো করতে তোমরা। হ্যাঁ স্যার। এবার বছরের শুরুতে এবং বছরের শেষে ক্যাপিটাল ক্যালকুলেট করার পর আমরা কি করতাম, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। একটা জিনিস যদি বলো, ধরো আমার সকালবেলা, আমি একদিনের ইনফরমেশনই যদি নিই, সকালবেলা ধরো আমার সবজি বিক্রি করি, আমি 100 টাকা সবজি কিনে বাজারে গেলাম, সারাদিনে ওই সবজিটি বিক্রি করলাম, দিনের শেষে দেখছি আমার কাছে 150 টাকা ক্যাশে রয়েছে, সব সবজি আমি বিক্রি করে ফেললাম। তাহলে 100 টাকা সবজি 150 টাকা দিনের শেষে রইল, তাহলে আমার প্রফিট কত? অবভিয়াসলি 50 টাকা, তাই না? এবার একটু যদি মডিফাই যদি করি, সকালবেলা 100 টাকা ছিল, সবজি 100 টাকারই কিনলাম, দিনের শেষে 150 টাকা আমার কাছে রয়েছে, অথচ 20 টাকার সবজি আমি নিজের বাড়ির জন্য ব্যবহার করলাম। যদি ওই 20 টাকার সবজি যদি ব্যবহার না করে, নিজের যদি ইউজ না করতাম, তাহলে নিশ্চয়ই আমার আরো 20 টাকা বিক্রি করতাম, তাহলে 170 টাকা আমার কাছে থাকতো। তাহলে নিজে ড্রয়িং না করলে
আমার 50 টাকা জায়গায় 70 টাকা আমার প্রফিট হতো। তাহলে দেখো আমরা ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাড ড্রয়িং 20 টাকা, যদি ধরো 20 টাকা বা 30 টাকা ফ্রেশ ক্যাপিটাল যদি ইন্ট্রোডিউস যদি করি, আর বছরের শুরুতে যে টাকাটা ইনভেস্ট করেছিলাম বাদ দিলেই কি আমরা প্রফিট ফর দ্য ইয়ার পেয়ে যাব। এই কনসেপ্টেই তোমরা 11 বা 12-এ সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে অ্যাকাউন্টিংটি করতে, তাই না? তাহলে ধরো একটা অঙ্ক যদি নিই, বা যেটা বলছিলাম যে ক্যাশ ইন দ্য মর্নিং ধরো 200 টাকা ছিল, ক্যাশ ইন দ্য ইভিনিং এটা ঠিক করে কাজ করছে না। একটু দাঁড়াও।